কে আমরা ঠিক ছোট্ট একটা ক্লাস ফাজানি নীতি সম্পর্কে আলোচনা করেছি এবং আশা করি আজকে ক্লাস থেকে তুমি ফাজানি নীতিটা যদি পুরোপুরি বুঝে যাও তাহলে এই টপিক নিয়ে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। এইচএসসি এবং অ্যাডমিশনে যে কোনো ধরনের এমসিকিউ তুমি ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবে। যে এটা হচ্ছে তোমার জন্য এইচডব্লিউ হলো যে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বেশি, এই চারটা অপশন থেকে কোনটা আনসার হবে সেই আনসারটা কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যামকাটের নতুন আরও একটি পর্বতে। আজকের পর্বে যে টপিকটা নিয়ে আলোচনা করবো ফাজানি নীতি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য। দেখো এই টপিকটা আজকে আমরা একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে আয়ত্তে এনে ফেলবো। যা যা মনে রাখতে হবে, দেখো ফাজানির নীতিতে বেসিক্যালি বলে যে আয়নিক যৌগের ভিতরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য, প্রথমত এটা মনে রাখতে হবে, আয়নিক যৌগের ভিতরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা জানি নর্মালি আয়নিক যৌগগুলা সবসময় কিন্তু পিওর হয় না, এই আয়নিক যৌগগুলোর ভিতরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি চলে আসে। এটার মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারি কোন আয়নিক যৌগগুলা বেশি পানিতে মিশে যাবে অথবা কোন আয়নিক যৌগগুলা কম পানিতে মিশবে। এই জিনিসপাতিগুলো আমি কম্পেয়ার করে ফেলতে পারি। এর কারণে ফাজানি নীতিটা খুব ইম্পর্টেন্ট। শুধু কি পানিতে মিশবে কি মিশবে না এটা না, আরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কোনটা কম তাপে বিয়োজিত হবে কোনটা বেশি তাপে বিয়োজিত হবে, এই জিনিসপাতিগুলা পাশাপাশি কোনটা বেশি বিদ্যুৎ পরিবাহী কোনটা কম বিদ্যুৎ পরিবাহী, এই জিনিসপাতিগুলোও আমি আইডেন্টিফাই করতে পারবো এবং কম্পেয়ার করতে পারবো। দেখো তাহলে প্রথমে মনে রাখবো আমরা ফাজানির নীতিতে আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা আয়নিক যৌগের ভিতরে, আয়নিক যৌগের মধ্যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আমরা যে আয়নিক যৌগগুলো নিয়ে কাজ করব সেই আয়নিক যৌগগুলোর ভিতরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে, বেশি নাকি কম, এটা কম্পেয়ার করতে। তাহলে আয়নিক যৌগের মধ্যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য, সমযোজী, এটা জাস্ট একটু খেয়াল করবে, এটা বেসিক জিনিস, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। প্রথমত এটা মাথায় রাখবে। এরপরে তোমাকে কিছু বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। এই বৈশিষ্ট্যগুলা কি কি, কিছু বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো যেমন হচ্ছে, আমি তোমাকে এখানে আগে একটু সেপারেট করে দিই। উপরে টাইটেল দাও এখানে আয়নিক, এখানে টাইটেল দাও আয়নিক, এই যে, আর এখানে টাইটেল দাও সমযোজী, সমযোজী, ওকে? আর এইখানে হচ্ছে এই মাঝখানটাতে লেখো বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। কোন কোন বৈশিষ্ট্য পড়বো আমরা দেখো। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্যটা এখানে লেখো, পানিতে তোমার হচ্ছে দ্রবণীয়তা। দ্রবণীয়তা, কোন যৌগের পানিতে দ্রবণীয়তা বেশি? অবভিয়াসলি আয়নিক যৌগ, রাইট? আর সমযোজী যৌগের দ্রবণীয়তা কি কম। এরপরে 2 নম্বরে লেখো দ্রাব্যতা। দ্রাব্যতা, দ্রাব্যতা কার বেশি? আয়নিক যৌগগুলোর জন্য বেশি, সমযোজী যৌগগুলোর জন্য দ্রাব্যতা কম। তারপরে 3 নম্বরটা লেখো তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা, পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা কার বেশি? অবভিয়াসলি আয়নিক যৌগের, এবং সমযোজী যৌগের কি কম। 3 নম্বর বৈশিষ্ট্য লেখো, 4 নম্বরটা লেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে সমযোজী যৌগের জন্য কম হয়ে থাকে আর আয়নিক যৌগের জন্য কি হয়ে থাকে বেশি। 5 নম্বরে লেখো, 5 নম্বরে লেখো তোমার হচ্ছে তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন অর্থাৎ কম তাপে ইজিলি বিয়োজিত হয়, মানে একটু তাপ দিলে বিয়োজন হয়ে যাবে এরকম, তার মানে তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন কার বেশি? এটা হচ্ছে সমযোজী যৌগের বেশি। কার বেশি? সমযোজী যৌগের। সমযোজী যৌগগুলোকে কম তাপ দিলে বিয়োজিত হয়, কিন্তু আয়নিক যৌগগুলোর কি কম। কেন? কারণ আয়নিক যৌগগুলোর জন্য তাপীয় বিয়োজন কেন কম? কারণ এগুলোর জন্য হচ্ছে তোমার বেশি তাপ দেওয়া লাগে এবং বেশি টাইম লাগে, বিয়োজিত হতে কি বেশি টাইম লাগে। কিন্তু সমযোজী যৌগগুলো দ্রুত তাপীয় বিয়োজন ঘটে যায়, মানে একটু তাপ দিলে দ্রুত হয়ে যায়, কিন্তু এটার জন্য কি বেশি তাপ লাগে, তাই এটা তাপীয় বিয়োজনটা কি কম আর এটার কি বেশি। এরপরে 6 নম্বরটা দেখো তোমার হচ্ছে পোলারায়ন ক্ষমতা। পোলারায়ন, পোলারায়ন ক্ষমতা, পোলারায়ন ক্ষমতা কার বেশি? সমযোজী যৌগের, এবং আয়নিক যৌগের কি কম।
শেষ। এই বৈশিষ্ট্যগুলো প্রথমত আমার মাথায় রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলোর থেকে কোশ্চেন আসে, বুঝছো? তাহলে আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে পানিতে দ্রবণীয়তা বেশি, দ্রাব্যতা বেশি, বিদ্যুৎ পরিবাহিতা বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আর সমযোজীগুলোতে এই চারটা কম। আর লাস্টে যে দুইটা তাপীয় বিয়োজন, এটা কার জন্য বেশি? সমযোজীর জন্য, মানে দ্রুত হয়, দ্রুত তাপীয় বিয়োজন, কম তাপমাত্রা দিলে হয়ে যায় দ্রুত। আর এটার জন্য কি, এটার জন্য হচ্ছে কম আয়নিক যৌগ, কারণ এটা লেট করে বেশি। আর পোলারন ক্ষমতাটা কি? সমযোজীর বেশি। পোলারন ক্ষমতাটা কি? সমযোজীর বেশি। আর আয়নিক যৌগের কি? কম। ওকে, তাহলে এখন প্রথমত ফাজানি নীতিতে যাওয়ার আগে আমরা মাথা রাখবো যে ফাজানি নীতিটা উল্লেখ করা হয় আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে। কোন কোন আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য আছে এবং কেমন আছে, বেশি নাকি কম, এটা। এবং বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে? সমযোজীর জন্য কম, এগুলো মানে সমযোজীর জন্য এই প্রথম চারটা কম এবং নিচের দুইটা বেশি। আর আয়নিক যৌগগুলোর জন্য প্রথম চারটা বেশি, নিচের দুইটা কম। এটা জাস্ট মাথায় রাখবা। ওকে, আচ্ছা ধরো এটা আমি মাথায় রেখে ফেললাম। ওকে, এখন তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে ফেললাম। এই বৈশিষ্ট্য থেকে বেসিক্যালি এমসিকিউগুলো আসে। এখন ওইগুলোর উপর ভিত্তি করে আমরা কম্পেয়ার করতে পারবো কোন আয়নিক যৌগগুলা বেশি পানিতে দ্রবণীয় হয় এবং কোন আয়নিক যৌগগুলো কম পানিতে দ্রবণীয় হয়, মানে বৈশিষ্ট্যগুলো চলে আসবে। এখন দেখো, এর কারণে যে নীতিটা দিছে ফাজানি নীতি এবং এন্টি ফাজানি নীতি। এখন ফাজানি নীতিটা যেটা হবে, এন্টি হবে কি? তার বিপরীত। এন্টি শব্দের অর্থ কি? বিপরীত। ফাজানি নীতিতে কি কি বলে দেখো। ফাজানি নীতিতে বলে আমাকে ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট, অর্থাৎ ক্যাটায়ন ছোট হবে, এটা হচ্ছে ছোট। 2 নম্বরটা হচ্ছে অ্যানায়নের আকার বড়, অ্যানায়নটা কি? বড়। ক্যাটায়ন ছোট হইতে পারে, অথবা যদি অ্যানায়নের সম্পর্ক চলে আসে তাহলে অ্যানায়নটা কি হবে? তখন বড় হবে। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব। 3 নম্বরটা কি? চার্জ ঘনত্ব, চার্জ। ধরো ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ ঘনত্ব, ক্যাটায়ন যদি দেওয়া থাকে ক্যাটায়ন, অ্যানায়ন থাকলে অ্যানায়ন, চার্জ ঘনত্ব যদি বেশি হয়। আর 4 নম্বরটা হচ্ছে ডি আর এফ। ডি আর এফ উপশক্তি স্তর পড়ছে না? ওই উপশক্তি স্তরে যদি ইলেকট্রন বেশি থাকে, উপশক্তি স্তরে ইলেকট্রন যদি বেশি হয়, ইলেকট্রন বেশি। এই চারটা যে বৈশিষ্ট্য লিখলাম, ক্যাটায়ন ছোট অথবা অ্যানায়ন বড় অথবা চার্জ ঘনত্ব বেশি অথবা ডি এবং এফ উপশক্তি স্তরে ইলেকট্রন বেশি, এই চারটার যে কোনো একটা শর্তই যদি মানে তোমার আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে, তখনই ওই সবগুলো আয়নিক যৌগগুলোর কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে বা সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে। সমযোজী কি হবে? দেখা যাবে। অর্থাৎ এই জিনিসটা ফলো করবে, এই জিনিসগুলা, এই সবগুলা যদি থাকে, ক্যাটায়ন আকার ছোট অথবা অ্যানায়ন আকার বড় অথবা চার্জ ঘনত্ব বেশি অথবা ডিএফ উপশক্তি স্তরে ইলেকট্রন বেশি, তাহলে কি করবে? তাহলে এইগুলা পানিতে দ্রবণীয়তা কম, দ্রাব্যতা কম, তারপরে বিদ্যুৎ পরিবাহিতা কম, তারপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তারপরে বিয়োজন, তাপীয় বিয়োজন বেশি, তারপরে আবার হচ্ছে পোলারন ক্ষমতা বেশি। ওকে, তাহলে এই সবগুলো বৈশিষ্ট্য যদি মেনে চলে তাহলে এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার লক্ষণ। সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কি? লক্ষণ। ওকে, এটা মাথায় রাখবা, সমযোজী বৈশিষ্ট্য। তার মানে ফাজানি নীতিটা আসলে দিছে কার জন্য? এটা দিছে সমযোজী বৈশিষ্ট্যের জন্য। এগুলো সবগুলো মানলেই তার সমযোজী বৈশিষ্ট্য কি হবে? বেশি হবে। আর এন্টি ফাজানি নীতি হবে কি? পুরাই অপোজিট, এটার অপোজিট। এন্টি মানে কি? বিপরীত, অপোজিট। অর্থাৎ ক্যাটায়নের আকার বড়, অ্যানায়নের আকার ছোট, চার্জ ঘনত্ব কম, ডিআরএফ উপশক্তি স্তরে ইলেকট্রন কম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই যৌগটা অধিক আয়নিক হবে, সেই যৌগের ভিতরে আয়নিক বৈশিষ্ট্য কি হবে? বেশি হবে, আয়নিক বেশি, অধিক আয়নিক। এটা হচ্ছে অধিক সমযোজীর জন্য ফাজানি নীতি, আর এন্টি ফাজানি নীতিটা হচ্ছে অধিক আয়নিক। ওকে, অধিক আয়নিক মানে কি? অধিক আয়নিক মানে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো মানবে, এই যেগুলা, পানিতে দ্রবণীয়তা বেশি, দ্রাব্যতা বেশি, বিদ্যুৎ পরিবাহিতা বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর তাপীয় বিয়োজন কম, পোলারন ক্ষমতা কম। বুঝতে পারছি আমরা? তাহলে এখন বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম। ফাজানি নীতি কার জন্য এটাও জেনে নিলাম, সমযোজী বৈশিষ্ট্য জন্য এই ফাজানি নীতিটা আনছে, আর অপোজিট কার জন্য? আয়নিক যৌগগুলোর জন্য। শেষ। এখন তোমাকে আমি এখানে কিছু এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোন যৌগ পানিতে বেশি দ্রবণীয়, পানিতে বেশি দ্রবণীয়, এটা জিজ্ঞেস করতে বললো। তাহলে কেমনে বের করবো? পানিতে বেশি দ্রবণীয়, পানিতে বেশি দ্রবণীয় কারা? যাদের মধ্যে আয়নিক যৌগের বিশিষ্ট বেশি থাকবে। আয়নিক যৌগের, এই যে আয়নিক যৌগের
বৈশিষ্ট্য বেশি থাকবে, তাহলে তো পানিতে দ্রবণীয়তা, যে পানিতে দ্রবণীয়তা বেশি কার? আয়নিক যৌগগুলো, তার মানে আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি থাকবে। এখন আয়নিক যৌগের বৈশিষ্ট্য কোথায় বেশি থাকে? এন্টিফাজানে। কোথায়? এন্টিফাজানে। তাহলে আমাকে চিন্তা করতে হবে ফাজানের বিপরীত, ফাজানের বিপরীত চিন্তা করতে হবে। তাহলে আমি এখানে আগে অপশনগুলো দেই। ধরো অপশন আছে প্রথমত তোমার NaCl, বি আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সি আছে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ডি আছে সিলিকন ক্লোরাইড। তাহলে এখান থেকে আমরা বের করবো। প্রথমে দেখো তোমার একটা কোশ্চেন আসতে পারে, ভাই আমি কোন শর্তটাকে নিব? আমি কি ক্যাটায়নের শর্ত নিব, নাকি অ্যানায়নের, নাকি ইলেকট্রন চার্জ ঘনত্ব, নাকি হচ্ছে আপনার এই যে ডি এবং এফ উপস্থিত ইলেকট্রন বেশি? এটা কেমনি চিন্তা করবা? আগে তুমি আগে যৌগগুলোর দিকে তাকাবা, এই যে যৌগগুলোর দিকে তাকাচ্ছি, এরপরে দেখবা কোনো কমন পার্ট আছে কিনা। হ্যাঁ, কমন পার্ট আছে, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানে ক্লোরিন। তাহলে ক্লোরিনগুলোকে বাদ দিবা, বাদ দিলে যা পাই, এখানে পাই Na+, এখানে পাই ম্যাগনেসিয়াম 2+, এখানে পাই অ্যালুমিনিয়াম 3+, আর এখানে কি পাই? সিলিকন 4+। তার মানে কি ক্যাটায়নগুলো চলে আসতেছে, এখন কম্পেয়ারটা হবে ক্যাটায়নের সাথে। তাহলে কি বলছিল আমাকে বলছিল কোন যৌগটা পানিতে বেশি দ্রবণীয়। তাহলে আমি চিন্তা করব কি? এন্টিফাজানের নীতি। কি চিন্তা করব? এন্টিফাজানের নীতি, মানে ফাজানের নীতির বিপরীত। তার মানে ফাজানের নীতি ছিল ক্যাটায়নের আকার ছোট হলে সমযোজী বেশি হবে। তাহলে এন্টিফাজান কি বলে? ক্যাটায়নের আকার বড়, রাইট? ফাজানের নীতি বলছিল ক্যাটায়নের আকার ছোট, তাহলে এন্টিফাজান কি চিন্তা করব? ক্যাটায়নের আকার বড়। ক্যাটায়নের আকার বড় হইলেই সেটা বেশি আয়নিক হবে, আর বেশি আয়নিক হইলে সেটা বেশি পানিতে দ্রবণীয় হবে। তাহলে এই চারটার মধ্যে কে বড় সেটা দেখতে হবে, এই চারটার মধ্যে কে বড় সেটা দেখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে কে বড় এটা চিন্তা করবো কেমন? দেখো এখানে সবগুলোতে কিন্তু ইলেকট্রন সেম, দেখছো? এটাও ইলেকট্রন 10টা, ইলেকট্রন এখানে 10টা, ইলেকট্রন এখানেও 10টা, ইলেকট্রন এখানে কয়টা? 10টা। তাহলে আকারটা কেমনি হিসাব করবো বলে দিই। এটা আকারটা কেমনি হিসাব করবো? দেখো ক্যাটায়নের আকার ছোট আমরা এখানে দেখবো না, কি দেখবো? ক্যাটায়নের আকার বড়। কে বড়? কারণ এটা তো এন্টিফাজানের নীতি, তাহলে যে বড় হবে সে পানিতে বেশি দ্রবীভূত হবে। তাহলে ক্যাটায়নের আকার বড় কার, রাইট? আচ্ছা, এখানে সোডিয়াম প্লাস, এটার প্রোটন কয়টা? প্রোটনটাও লিখে নাও। প্রোটন হচ্ছে এখানে 10টা, এখানে প্রোটন 12টা, সরি এখানে প্রোটন হচ্ছে 11টা, 11। এখানে কয়টা? এখানে হচ্ছে প্রোটন 13টা, এখানে প্রোটন কয়টা? 14টা। তাহলে মনে রাখবা ইলেকট্রন সংখ্যা সেম, তার মানে তারা আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে যাদের প্রোটন বেশি তাদের আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি হলে আকার ছোট হয়। আইসো ইলেকট্রনিক মানে কি? যাদের ইলেকট্রন সংখ্যা সেম, সবারই ইলেকট্রন সংখ্যা সেম। তো সেই ক্ষেত্রে দেখবা যাদের যাদের প্রোটন বেশি তাদের আকারটা কি হয়? ছোট হয়, কারণ তাদের আকর্ষণ বেশি হয়। যাদের প্রোটন বেশি হয় তারা আকর্ষণ বেশি করে, এর কারণে আকার কি হয়? ছোট হয়। তাহলে এই চারটার তুলনায় প্রোটন কোথায় বেশি? এখানে। তার মানে এখানে আকর্ষণ বেশি হবে, এর আকার ছোট হবে। তাহলে বড় কে হবে? ও। তাহলে আকারের ক্রম হবে ও বড়, তারপরে ও, তারপরে ও। তাহলে এ যেহেতু বড় হচ্ছে, ক্যাটায়নের আকার যেহেতু ওর বড়, তার মানে ওর যৌগটা NaClটাই পানিতে বেশি দ্রবণীয় হবে। এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? তাহলে আবারও বলি, আমাকে জিজ্ঞেস করছিল নিচের কোন যৌগ পানিতে বেশি দ্রবণীয়। এখন পানিতে বেশি দ্রবণীয় কার জন্য? আয়নিক যৌগগুলোর জন্য। আর আয়নিক যৌগগুলা কি বেশি পানিতে দ্রবীভূত হয়, কিন্তু এখানে তো সবগুলো আয়নিক যৌগ। তো সেক্ষেত্রে কি চিন্তা করব? যে আয়নিক যৌগ যেহেতু কার, সবগুলোই তো আয়নিক যৌগ আছে, এখন কোন আয়নিক যৌগগুলোর ভিতরে আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি? কারণ আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি কোথায়? এটা হচ্ছে এন্টিফাজানের নীতির ক্ষেত্রে, যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি থাকে এন্টিফাজানের নীতি। আর এন্টিফাজানের নীতি কি? এটা হচ্ছে ধরো ফাজানের নীতিতে যদি বলে ক্যাটায়নের আকার ছোট, এন্টিফাজানের নীতিতে হবে ক্যাটায়নের আকার বড়। তাহলে ভাইয়া ক্যাটায়নের আকার এই চারটার মধ্যে কোনটার বড়? সোডিয়াম প্লাসের। তাহলে এটাই হবে আমার আনসার। বুঝতে পারছে? ওকে, তাহলে এখন আমরা আরো 2-3টা এক্সাম্পল দেখি। যেমন ধরো পরের এক্সাম্পলটা আমাকে বলছে নিচের কোনটি অধিক, ধরো জিজ্ঞেস করছে নিচের কোনটি অধিক সমযোজী। অধিক সমযোজী মানে কি? মানে হচ্ছে সমযোজীর বৈশিষ্ট্য থাকবে বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি কোথায় থাকে? ফাজানের নীতিতে। সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি থাকে, রাইট? আচ্ছা, তুমি এটা চিন্তা করতে পারো, ফাজানের নীতি হচ্ছে সমযোজী যৌগের সমযোজী বৈশিষ্ট্যের জন্য, আর এন্টিফাজানের নীতি হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্যের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাইলে অধিক সমযোজী মানে ফাজানের নীতি মেনে চলবে। এখন আমি আগে অপশনগুলো দিই। অপশন ধরো এখানে আছে AgCl, AgI, তারপরে ধরো আছে Ag ফ্লোরাইড, তারপরে ধরো আছে Ag ব্রোমাইড। কোনটা হবে? আচ্ছা, তুমি এটা আবার তোমার মাথায় আসবে যে ভাই কোনটা চিন্তা করবো ভাইয়া,
এখানে কোনটা চিন্তা করা যায়? এখানে কি আমি চিন্তা করবো ক্যাটায়ন নিয়ে না অ্যানোন নিয়ে? আগে দেখো কমন কিছু আছে কিনা, কমন থাকে এই জি আছে, এগুলো বাদ দাও। বাদ দিলে কি থাকে? ক্লোরাইড থাকে, হচ্ছে আয়োডাইড থাকে, হচ্ছে এফ ফ্লোরাইড, আর থাকে ব্রোমাইড। আর ফাজানি নীতিতে কি বলছিল? অ্যানায়নের আকার বড়, যার অ্যানায়নের আকার বড় হবে সে কি অধিক সমযোজী হবে বা সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি থাকবে। ওকে, তাহলে এই চারটার মধ্যে বলো, এই চারটার মধ্যে বড় কে? অ্যানায়ন তো চারটাই, যে এও অ্যানায়ন, অ্যানায়ন অ্যানায়ন, নেগেটিভ ধর্মে অ্যানায়ন হয় আর পজিটিভ ধর্মে এটা ক্যাটায়ন হয়। তাহলে এই চারটার মধ্যে কে বড়? দেখো আমরা এই পড়ছি না ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? তাহলে সব থেকে বড় কে হবে? আয়োডিনটা। তাহলে আয়োডিনটা যেহেতু বড় হবে সে হবে অধিক সমযোজী। তাহলে এই যে সিলভার আয়োডাইড এটা হবে সব থেকে বেশি সমযোজী। বুঝতে পারছি আমরা? এটা হবে সব থেকে বেশি সমযোজী। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখবো, আরেকটা এক্সাম্পল দেখবো। জিজ্ঞেস করলো নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা কম? এটা জিজ্ঞেস করলো। সাপোজ নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা কম? পোলারায়ন ক্ষমতা কম। সরি, হ্যাঁ, নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা কম? আচ্ছা, আমরা ওই বৈশিষ্ট্যে যাব আগে। দেখো পোলারায়ন ক্ষমতাটা কম কার? আসলে আয়নিকের না। পোলারায়ন ক্ষমতাটা আসলে কম কার? আয়নিক। তার মানে এখানে আয়নিক যৌগের বৈশিষ্ট্য কার বেশি সেটা জানতে চেয়েছে। পোলারায়ন ক্ষমতা বেশি হচ্ছে সমযোজী যৌগের, আর পোলারায়ন ক্ষমতা কম কার? আয়নিক। তার মানে এখানে সাপোর্ট করতেছে কার? আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি। কারণ আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি কেমনে বের করি? এন্টিফাজানি নীতি দিয়ে। বুঝতে পারছো? তাহলে আমাকে এখানে যেতে হবে এন্টিফাজানি নীতি। আগে তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কি ফাজানি নীতিতে যাব নাকি এন্টিফাজানি নীতিতে যাব। এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর। কোশ্চেনে বলছে পোলারায়ন ক্ষমতা কম কার, তাহলে পোলারায়ন ক্ষমতা কার হয় কম? আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে। তাহলে দেখতে হবে কোন আয়নিক যৌগগুলার বেশি আয়নিক, কোন আয়নিক যৌগগুলা কি অধিক আয়নিক। ঠিক আছে, কোন আয়নিক যৌগগুলোর ভিতরে আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি থাকবে? বেশি থাকবে। তার মানে এখানে আমাকে খুঁজতে হবে আয়নিক, অধিক আয়নিক কোন যৌগের ভিতরে আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ অধিক আয়নিক। অপশনগুলো দেখি এখন কি কি অপশন আছে, সাপোজ দিয়ে দিচ্ছি। ধরো এখানে আছে হচ্ছে তোমার 1 নম্বরে আছে ধরো সোডিয়াম সালফেট, তারপরে 2 নম্বরে আছে ধরো ক্যালসিয়াম সালফেট, 3 নম্বরে আছে ধরো হচ্ছে তোমার হচ্ছে পটাশিয়াম সালফেট, আর 4 নম্বরে আছে ধরো ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এখন ক্যাটায়নের হিসাব করবো না অ্যানায়নের হিসাব করবো না, কোন বৈশিষ্ট্য নিব এটা দেখবা কমন পার্ট আছে কিনা। এখানে কমন পার্ট কিন্তু আছে, এই যে সালফেট, এই যে সালফেট, এই যে সালফেট। তাহলে এগুলোকে বাদ দাও, বাদ দিলে এখানে থাকে Na+, শুধু একজন আয়নকে আনলেই হবে, Na+, ক্যালসিয়াম 2+, তারপরে হচ্ছে পটাশিয়াম প্লাস, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। আনলাম। তাহলে এই ক্যাটায়নগুলো দেয়া আছে আমাকে, যেহেতু বলে দিছে পোলারায়ন ক্ষমতা কম, তার মানে কি অধিক আয়নিক। তাহলে অধিক আয়নিক মানে কি? পোলারায়ন ক্ষমতা কম কাদের হয়? আয়নিক যৌগের বৈশিষ্ট্যই তো একটা যে তাদের পোলারায়ন ক্ষমতা কম। তো এখানে বলছে যে কোনটির পোলারায়ন ক্ষমতা কম, মানে সব থেকে কম কার, যে সব থেকে বেশি আয়নিক হবে। তাহলে বেশি আয়নিক কখন দেখবো? যখন এন্টিফাজানি নীতিতে আসবো। এন্টিফাজানি নীতি কি বলে? ক্যাটায়নের আকার বড়। ফাজানি নীতিতে কি বলছিল? ক্যাটায়নের আকার ছোট। এই যে ক্যাটায়নের আকার ছোট হচ্ছে ফাজানি নীতি, আর এন্টিফাজানি নীতি কি? ক্যাটায়নের আকার বড়, সেই হবে অধিক আয়নিক। ওকে, তাহলে এখানে ক্যাটায়নের আকার বড় কার সেটা দেখতে হবে। ক্যাটায়নের আকার বড় কার? এই চারটার মধ্যে কে বড়? তাহলে আমি যদি এটাকে একটু সিনক্রোনাইজলি সাজাই, প্রথমে ছিল সোডিয়াম প্লাস, এরপর সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়াম 2+, সোডিয়ামের নিচে কে? পটাশিয়াম প্লাস, পটাশিয়াম অনুযায়ী সাজাচ্ছে, আর তার নিচে ক্যালসিয়াম 2+। ক্যাটায়নের আকার বড় লাগবে, বড় বড়, তার মানে এই দুইটা আগেই বাদ, এরা ছোট, এরা বাদ, এরা দুজন বড়, তাই না? এরা দুজন বড়। এখন দেখতে হবে এই দুইটা তো বড়, তো বড়দের মধ্যে বড় কে? দুইটাই ক্যাটায়ন বড়, বড়দের মধ্যে বড় কে? তাহলে আমরা এটা কিভাবে খুঁজবো? দেখো এরও ইলেকট্রন সংখ্যা কয়টা? 18টা। এরও ইলেকট্রন সংখ্যা 18টা। এর প্রোটন কয়টা? এর প্রোটন হচ্ছে 19টা। এর প্রোটন কয়টা? 20টা। তাহলে আমি বলছিলাম না যে যার প্রোটন বেশি তার আকর্ষণ বেশি। যার প্রোটন মানে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে, দুইটাই আইসো ইলেকট্রনিক কারণ ইলেকট্রন সংখ্যা সেম। আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে যার প্রোটন বেশি
তার আকর্ষণটা কি বেশি। তাহলে আকর্ষণ বেশি হলে আকার কি হয় ছোট হয়। তাহলে এই দুইটার মধ্যে প্রোটন বেশি কার, ক্যালসিয়াম 2+, তার মানে তার আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি হলে তার আকার কি হবে ছোট হবে। তাহলে বড়কে পটাশিয়াম, বড়কে পটাশিয়াম প্লাস। তাহলে এই চারটা অপশনের মধ্যে আমার আনসার কোনটা হবে, পটাশিয়াম সালফেট। এই যেহেতু বড় তার মানে সে হবে অধিক আয়নিক, সে হবে কি অধিক আয়নিক, পটাশিয়াম সালফেটটা হবে অধিক আয়নিক। তাহলে আমার আনসার হচ্ছে এটা। বুঝতে পারছি আমরা, শেষ। অল রাইট, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এখন তুমি পারবা না অবভিয়াসলি, ইনশাল্লাহ অবশ্যই পারবা। ওকে, আচ্ছা তাইলে এই কেসটা যদি হয়, আরেকটা কেসও থাকতে পারে, ওটা একটু বলে দিই। ধরো তোমার কাছে আছে ফেরাস সালফেট ভার্সেস ফেরিক সালফেট। এই যে ফেরিক সালফেট, এটা থাকতে পারে। ওকে, এটা আর এটা, এই দুইটার মধ্যে কোনটা অধিক, কোশ্চেন দিয়ে দিই একটা। ধরো এই দুইটার মধ্যে গলনাঙ্ক কার বেশি, গলনাঙ্ক কার বেশি। তাহলে গলনাঙ্ক বেশি হয় কাদের, আয়নিক যৌগগুলা, কিন্তু এখানে তো দুইটা আয়নিক যৌগ, কিন্তু চিন্তা করতে হবে কোনটা অধিক আয়নিক, তাই না? এই দুইটার মধ্যে কোনটা অধিক আয়নিক। অধিক আয়নিক কেমনে বুঝি, এন্টি ফাজানের নীতি, এন্টি ফাজানের নীতিতে অধিক আয়নিক বলে। তাহলে আমাকে খুঁজতে হবে এন্টি ফাজানের নীতি। এন্টি ফাজানের নীতিতে কি বলে, এন্টি ফাজানের নীতিতে হচ্ছে ফাজানের নীতির সব উল্টা। ক্যাটায়ন আকার ছোট হলে এন্টি ফাজানের নীতি হবে ক্যাটায়ন আকার বড়, অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে এন্টি ফাজানের নীতি কি হবে, অ্যানায়নের আকার ছোট। চার্জ ঘনত্ব যদি এখানে বেশি হয় ওখানে কি হবে, কম। আচ্ছা তাহলে আমরা আগে এটা দেখি যে এখানে হচ্ছে SO4 আছে, এখানে হচ্ছে SO4 আর এখানেও SO4 আছে। তাহলে দুইটাকে বাদ দাও, SO4 গুলো বাদ দাও। তাহলে এখানে থেকে Fe2+ দেখবা, এখানে হচ্ছে দেখবা হচ্ছে Fe3+, রাইট? এখানে Fe2+ আর এখানে কি Fe3+। ওকে, এখন এই Fe2+ এর ইলেকট্রন সংখ্যা কত দেখবা, তারা কিন্তু আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক না, তাদের ইলেকট্রন সংখ্যা সেম না। তাহলে তাদেরটা কিভাবে হিসাব করব, তাদেরটা হিসাব করবা চার্জ ঘনত্ব দিয়ে। কিভাবে হিসাব করবা, চার্জ ঘনত্ব দিয়ে। অর্থাৎ দেখো এটা আর এটা কিন্তু আইসো ইলেকট্রনিক না, মানে এই দুইটা ক্যাটায়ন কিন্তু আইসো ইলেকট্রনিক না। মানে এখানে ইলেকট্রন সংখ্যা কত বলো তো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 24 আর এখানে কত, এখানে হচ্ছে 23, রাইট? আচ্ছা, তো এখানে তো ইলেকট্রন সেম না, তাহলে আমি ওই প্রোটন দিয়ে হিসাব করবো না। তাহলে এটা কেমনে হিসাব করবো, এটা হিসাব করবা চার্জ ঘনত্ব দিয়ে, মানে কার ক্যাটায়নের চার্জ বেশি, চার্জ ঘনত্ব দিয়ে, চার্জ ঘনত্ব দিয়ে। তাহলে বলো আমাকে খুঁজতে হবে গলনাঙ্ক বেশি কার। গলনাঙ্ক বেশি কেমনে বুঝবো, এন্টি ফাজানের নীতি দিয়ে। এখন এন্টি ফাজানের নীতিতে চার্জ ঘনত্ব ব্যাপারে কি বলে, ফাজানের নীতিতে বলে চার্জ ঘনত্ব বেশি হলে সমযোজী বেশি হবে। তাহলে এন্টি ফাজানের নীতিতে কি হবে, চার্জ ঘনত্ব কম হলে অধিক আয়নিক হবে। এই দুইটার মধ্যে চার্জ ঘনত্ব কম কার, Fe2+ এর। এই যে Fe2+ এর চার্জ ঘনত্ব কম, দেখো চার্জ ওর 2টা আর ওর 3টা, তাহলে চার্জ ঘনত্ব কম কার, ওর। তাহলে ও হবে অধিক আয়নিক। তাহলে এখানে আনসার হবে এটা। তাহলে FeSO4 হবে অধিক আয়নিক, FeSO4টা কি হবে, অধিক আয়নিক। বুঝতে পারছি? তাহলে এইভাবেও আমাকে কোশ্চেন আসতে পারে। শেষ, মোটামুটি এক্সাম্পল দিছি আমরা, এখন নিজের একটু প্র্যাকটিস করবো। আমি জাস্ট একটা ডিউর কোশ্চেন দিয়ে ক্লাসে শেষ করে দিচ্ছি। দেখো তাহলে নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম, এটা আমাকে বের করতে বলছে, কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম। তার আগে আমি এখানে দেখি যে আমার এখানে সিরিয়ালটা, মানে সিরিয়াল বলতে অপশনগুলোতে প্রথমে যে চেক করতে হবে সিরিয়াল কোনটা ঠিক। এরপর হচ্ছে যেটা দেখবো আমি সব অপশনগুলোতে একই জিনিস দেওয়া আছে কিনা। যেমন দেখি বেরিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, হ্যাঁ সব জায়গায় দেখলে বোঝা যাচ্ছে যে একই জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে তোমার বেরিলিয়াম কার্বনেট, একটু সাজাই নেই, মৃৎক্ষার ধাতুগুলার আর কি, বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে দেয়া আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে দেয়া আছে হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে স্ট্রনশিয়াম কার্বনেট বাটিতে রাখো, বাটি, বেরিয়াম কার্বনেট। এটা কিন্তু বেরিয়াম আর এটা কি বেরিলিয়াম। আচ্ছা, বলছে যে সঠিক তাপীয় বিয়োজন ক্রম। এখন তাপীয় বিয়োজনটা আসলে কার বেশি হয় বলো তো, সমযোজীর জন্য। তাপীয় বিয়োজনটা কার বেশি হয়, সমযোজী। বলছিলাম না এই যে তাপীয় বিয়োজনটা হচ্ছে সমযোজীর জন্য বেশি। এই যে তাপীয় বিয়োজনটা সমযোজী, কারণ সমযোজীতে কম তাপমাত্রা দিলে কি সেটা দ্রুত বিয়োজিত হয়ে যায়। তাহলে তাপীয় বিয়োজনটা হচ্ছে সমযোজীর জন্য কি বেশি। তাইলে সমযোজীর জন্য যেহেতু বেশি, তার মানে সমযোজীর জন্য যদি তাপীয় বিয়োজন বেশি হয়, তার মানে অধিক সমযোজী যেটা হবে সেটা বেশি তাপীয় বিয়োজন হবে। তার মানে অধিক সমযোজী লাগবে। অধিক সমযোজী কই পাবো, ফাজানের নীতিতে নাকি এন্টি ফাজানের নীতিতে? ডেফিনেটলি ফাজানের নীতি দিছেই অধিক সমযোজীর জন্য। তাহলে আমাকে এখানে খুঁজতে হবে
কি ফাজানের নীতি এবং অধিক সমযোজী কোনটা। তাহলে অধিক সমযোজী কেমনে বুঝবো? ওই যে বৈশিষ্ট্যগুলো ক্যাটায়ন আকার ছোট অ্যানায়ন আকার বড়, রাইট? আচ্ছা, তাহলে এখানে দেখি আগে কোনো কমন পার্ট আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে কমন পার্ট হচ্ছে কার্বনেট, এই যে এগুলো। তাহলে এগুলোরে বাদ দিব আমরা, এগুলোর কি করব? বাদ দিব, এই 5টারে বাদ দাও। তাহলে এখানে কি কি থাকে দেখো, বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+, তারপরে থাকে ম্যাগনেসিয়াম 2+, তারপরে থাকে ক্যালসিয়াম 2+, তারপরে স্ট্রনসিয়াম 2+ আর বেরিয়াম 2+। তাহলে এখন কি করব দেখো, যেহেতু আমাকে খুঁজতে হবে ফাজানি নীতি, কারণ ফাজানি নীতিতে অধিক সমযোজী, আর অধিক সমযোজী হলে দ্রুত বিয়োজন হয়, তাপীয় বিয়োজনটা হয়। তাহলে ফাজানি নীতিতে ক্যাটায়ন সম্পর্কে কি বলে দেওয়া আছে? ক্যাটায়নের আকার যার ছোট হবে, ক্যাটায়নের আকার ছোট হলে তার কি সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে তার তাপীয় বিয়োজন দ্রুত হবে। তাহলে এখানে ক্যাটায়নের আকার ছোট কার বলো? বোঝা যাচ্ছে বেরিলিয়াম 2+। তাহলে বেরিলিয়াম 2+-এর তাপীয় বিয়োজন সব থেকে বেশি, মানে কম তাপমাত্রায় দ্রুত বিয়োজিত হবে। তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে কি ভাইয়া? তারপরে হচ্ছে লাস্ট বেরিয়াম। তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করবে। এই সিকোয়েন্সটা দেখো কোথায় আছে, এই সিকোয়েন্সটা কোথায় আছে, যে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। তাহলে 2 নম্বরটা হচ্ছে আনসার, 2 নম্বরটা হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে আজকে ছোট্ট একটা ক্লাস ফাজানের নীতি দিয়ে আমরা শুরু করেছিলাম। এই ফাজানের নীতি আজকে আমরা দেখে মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তাহলে আজকে আমরা ঠিক ছোট্ট একটা ক্লাস ফাজানি নীতি সম্পর্কে আলোচনা করেছি, এবং আশা করি আজকে ক্লাস থেকে তুমি ফাজানি নীতিটা যদি পুরোপুরি বুঝে যাও, তাহলে এই টপিক নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এইচএসসি এবং অ্যাডমিশনে যে কোনো ধরনের এমসিকিউ তুমি ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবে। এখন তোমাকে আমি একটু এইচডব্লিউ দিচ্ছি, এগুলো করে দেখাবা। দেখো এইচডব্লিউটা কি, এই যে দিয়ে দিচ্ছি, নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বেশি, এটা আমাকে কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? আমি অপশন দিয়ে দিচ্ছি। অপশনগুলো হচ্ছে এ, ধরো ক্যালসিয়াম অক্সাইড, বি আয়রন অক্সাইড, তারপর হচ্ছে সি তোমার ক্যালসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডটা বাদ দিই, ক্যালসিয়াম অক্সাইড না দিয়ে তোমাকে দিচ্ছি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে আরেকটা কি দিব, আরেকটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। আর ডি নম্বরটা হচ্ছে লিথিয়াম অক্সাইড। ওকে, তাহলে আমাকে বের করে দেখাবা যে এটা হচ্ছে তোমার জন্য এইচডব্লিউ হলো যে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বেশি। এই 4টা অপশন থেকে কোনটা আনসার হবে সেই আনসারটা কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? এখান থেকে কোনটা আনসার হবে সেটা কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমার অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, যাতে এই ক্লাসটি দ্বারা তোমার ফ্রেন্ডরা উপকৃত হতে পারে। আশা করি এই টপিক থেকে ইনশাল্লাহ প্রবলেম হবে না, যেহেতু আমি বৈশিষ্ট্যগুলো ধরে দেখাইছি। পাশাপাশি হচ্ছে তোমাকে ফাজানি নীতি কখন ইউজ করবা, এন্টি ফাজানি নীতি কখন ইউজ করবা সেটাও দেখিয়েছি। ইনশাল্লাহ এই টপিক থেকে প্রবলেম হবে না। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।